Welcome everyone. We are back once again. This time we are going to discuss chapter 3 and 4, that is the topic on illiteracy and unemployment. আমাদের একটা টপিকের হচ্ছে ইলিটারেসি হচ্ছে নিরক্ষরতা আর পরেরটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট হচ্ছে বেকারত্ব. So we are going to discuss these two topics together here. আমরা একের পর এক টপিকগুলো ডিসকাস করব. নিরক্ষরতা প্রথমে এবং তারপরে বেকারত্ব. না, নিরক্ষরতা আরেকটি ভারতের একটি contemporary social issue. So it is another burning problem. It is another burning problem in Indian society. এটা আমরা সবাই জানি. ঠিক পভার্টি ভিডিওতে যেরকম বলেছিলাম যে পভার্টি প্রবলেমটা একদম নতুন কোনো প্রবলেম নয়, অনেক বছরের প্রবলেম. ইনফ্যাক্ট ইট ইজ পারসিস্টিং টিল নাও. So it's a contemporary social issue, সে অর্থে কনটেক্সচুয়াল, কন্টেম্পোরারি, কিন্তু পুরনো ঘটনা আজও নতুন ভাবে তার সমস্যা রয়ে গেছে. সিমিলারলি ইলিটারেসিও কিন্তু হয়তো আগের থেকে অনেকটা ভালো হলেও সমস্যাটা কিন্তু রয়ে গেছে. তাই এখন এটা একটা সোশ্যাল ইস্যু এবং এটা কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যু. তাই সাম্প্রতিক এই সামাজিক বিষয়ের আলোচনার মধ্যে নিরক্ষরতা তাই স্থান পেয়েছে. তাই নিরক্ষরতা কি বা ইলিটারেসি কি একটু সংক্ষেপে আগে জেনে নেওয়া যাক. প্রথমে আমরা আসি যে নিরক্ষরতা বলতে কি বোঝায়. একদম একটা কথা বলতে হয় যে can't read and write in any simple language, rather in any simple language, any simple message অথবা any simple sentence, মানে কোন একটা বাক্যকে সে না লিখতে পারে, সে না বলতে পারে, in any language. এই any language কথাটা খুব ইম্পর্টেন্ট. any কথাটা খুব ইম্পর্টেন্ট. অ্যাটলিস্ট একটা ভাষায় যদি একটা মানুষ পড়তে পারেন এবং লিখতে পারেন, তাহলে তার নিরক্ষরতার সমস্যাটা থাকে না. কিন্তু পড়তে লিখতে পারলে হবে না, কিন্তু বোধগম্যতার সাথে পড়তে হবে, উইথ আন্ডারস্ট্যান্ডিং. এই উইথ আন্ডারস্ট্যান্ডিং কথাটা খুব ইম্পর্টেন্ট. যিনি ইলিটারেট বা ইলিটারেসি সংজ্ঞা যদি আমরা একদম প্রপার সংজ্ঞা অনুযায়ী যাই, সেক্ষেত্রে ইউনেস্কোর একটা সংজ্ঞা পাবো. তো তাতেও এটা বলা হচ্ছে যে একটি ভাষায়, যে কোনো একটি ভাষায় প্রতিদিনকার ক্ষেত্রে, এভরিডে লাইফে সে সিম্পল সেন্টেন্সে সে লিখতে পড়তে যদি পারে তাহলে সে লিটারেট. আর যদি লিখতে পড়তে না পারে তখন সে ইলিটারেট. তাহলে এখানে আমরা ইউনেস্কোর ওই যে ইলিটারেসির যে আউটলাইনটা, সেটা একটা হালকা করে ডিসকাশন করলাম. কোয়েশ্চেনটা হচ্ছে এই ইলিটারেসি কিভাবে ডেভেলপ করে বা কেন. তা আমি বারবার করে বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে কোনো একটা প্রবলেমকে আমি যদি আইসোলেটেড ওয়েতে, ইফ আই স্টাডি ইট আইসোলেটলি, তাহলে কিন্তু আমরা কোনো প্রবলেমের সুরাহা করতে পারবো না. কেন, প্রবলেমগুলো কোনো না কোনো আরেকটা কজ আছে, সেটা আবার তার রিজন, আবার সেটা আবার আরেকটা কিছুর কজ. এরকম যেমন আজকে যে ইলিটারেসি মানুষ করতে পারে না কখন, যখন সে পড়ার সুযোগটা পায় না, প্রথম কথা, বা তার বাড়ির লোক পড়াশোনাটা যে দরকার সেটা বোঝেন না. তাহলে কোথাও একটা পভার্টির ব্যাপার আছে সেখানে. তাহলে পভার্টির সঙ্গে এই ইলিটারেসির একটা লিঙ্ক আছে, যোগ আছে, তো মানতে হবে. আরেকটা কি হতে পারে, পভার্টি কেন হচ্ছে না, অনেক বড় জনবহুল পরিবার, সবাইকে বাবা মা পড়াতে পারেন না. আজকের দিনে তাও সরকারি অনেক শিক্ষা ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে, শিক্ষা মৌলিক অধিকার, এই বিষয়টি এসছে, কিন্তু একটা সময় তো সেটা ছিল না, মৌলিক অধিকারের মধ্যে সেটা ছিল না. তো তখন সকলে যে স্কুলে, বা তারও আগে, মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ারও আগে কথা বলছি, সবাইকে স্কুলে পাঠানোর মতো সবার সেই অর্থ থাকতো না, বা পড়াশোনা করাতে হবে সেই অ্যাওয়ারনেসও থাকতো না. কারণ এডুকেশন যতক্ষণ এমন একটি লাইট
যে মুহূর্তে সেই লাইটের অ্যাক্সেস তুমি পাচ্ছ, তোমার চোখের ডাইমেনশনটা খুলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো কোনটা ঠিক কোনটা ভুল, অনেক কিছু তোমার জ্ঞান আস্তে আস্তে তুমি রপ্ত করছো। কিন্তু যেই মুহূর্তে তুমি এটা পারছো না, তখন তুমি ইলিটারেট থাকছো, সুযোগটা পাচ্ছ না, তখন লিটারেট থাকছো। এবার ইলিটারেসি অনেকগুলো ঘটনার ক্ষেত্রে অনেকগুলো কারণে হতে পারে। কারণগুলোতে যাওয়ার আগে লেট মি ডিসকাস যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখনের জায়গায় দাঁড়িয়ে আজকের এই 2025-এ ভারতবর্ষে কিন্তু ইলিটারেসিটা অনেকটাই ডেভেলপ করেছে, অনেকটাই মানে আমরা ইলিটারেসি রেটটা অনেকটা ফল করেছে, লিটারেসি ডেভেলপ করেছে, এবং ইলিটারেসির ধারণাটা রাদার ডেভেলপিং না বলে বলা যায় ইভলভ করেছে। এখানে অনেকগুলো কথা বলে ফেললাম, কিন্তু একটা বললাম ইভলভ করেছে, আর একটা বললাম এই বিষয়টি পাল্টেছে। কিরকম ভাবে পাল্টেছে না, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন দেখা যেত যে ভারতবর্ষে প্রায় খুবই কম সংখ্যক লোক তারা অক্ষরজ্ঞান সম্পন্ন, দে আর লিটারেট। কিন্তু 2011 সালের সেন্সাস তাতে বোঝা যাচ্ছে যে অনুযায়ী যে সেখান থেকে ভারতবর্ষের ডেভেলপমেন্ট অনেক, ইভেন 23-24 এর ডেটা বলছে প্রায় 80%-এর কাছাকাছি, 80%-এর কাছে গিয়েই লিটারেসি রেট পৌঁছেছে। তাহলে ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেই সময় যা ছিল তার থেকে আজকের লিটারেসি রেট বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু 100% লিটারেসি রেট ভারতবর্ষে মানে নিরিখে মানে ওভারঅল কান্ট্রির নিরিখে মানে ওভারঅল যদি কান্ট্রির সমস্ত স্টেটকে কম্বাইন করি তাহলে কিন্তু সেটা আমরা রিচ করতে পারিনি। তো তার জন্য কি কি কারণ সেগুলো আলোচনা করবো, কিন্তু তার আগে একটু কতগুলো কথা বলে নিই। প্রথমেই বলে দিলাম লিটারেসি কি, one who cannot read and write in simple sentence in any language in everyday life, প্রাত্যহিক জীবনে, তার প্রতিদিনকার জীবনে সে সেটা লিখতে পারে না, প্রাত্যহিক জীবনে তার লিখতে পড়তে তার সমস্যা। এবং ভারতবর্ষের আমি পার্সেন্টেজ অফ লিটারেসি রেট এটাও ডিসকাস করলাম, সাক্ষরতার হার এটাও আমি ডিসকাস করলাম, তাই তো। এবার আজকে আরেকটা কথা আমি ইলিটারেসি পড়াতে গিয়ে লিটারেসিতে একটা কথা বললাম যে ইলিটারেসি রেট কমলেও এখনো প্রায় অনেকেই এখনো ইলিটারেট রয়ে গেছে। আর ইনফ্যাক্ট লিটারেসির যে ধারণাটা সেটার আবার কালের নিয়মে কিছু পরিবর্তন এসেছে, সেগুলো কি সেটা আমি বলছি। আমরা আগে জানতাম যে লিখতে পড়তে পারলে সেটাই লিটারেসি, একদমই তাই। লিখতে পড়তে পারলে বোধগম্যতার সহিত, বারবার কথা বলছি, উইথ আন্ডারস্ট্যান্ডিং কথাটা খুব ইম্পর্টেন্ট। উইথ আন্ডারস্ট্যান্ডিং মানে আমি যদি না বুঝে থাকি তাহলে কিন্তু সেটা সমস্যা। উইথ আন্ডারস্ট্যান্ডিং, এখানে একটা কথা, বোধগম্যতার সহিত। কিন্তু শুধু ভারতবর্ষের আজকে যে অবস্থা তাতে কিন্তু শুধুমাত্র আমি পড়তে লিখতে পারলাম প্রিন্ট ভার্সনে তাতেই হবে না, ডিজিটাল লিটারেসিটাও ইম্পর্টেন্ট। আমার ইভেন ফিনান্সিয়াল লিটারেসি ইম্পর্টেন্ট। আমি চাকরি করলাম, পড়াশোনা করলাম, চাকরি করলাম, আমি আমার সেভিংস রাখতে জানি না, আমি অন্যের উপর নির্ভরশীল হই, বা আমার অর্থের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়, আমি অথচ নিজে কিন্তু অর্থ উপার্জন করি, কিন্তু তা সত্ত্বেও আমি সেটাকে রাখতে পারছি না নিজের কাছে, কেন আমি ঠিক বুঝতে পারছি না, আমি সেভ করতে পারি না, অথবা আমি ঠিক মতো স্পেন্ড করতে পারি না। তাহলে সেক্ষেত্রে এই ফিনান্সিয়াল লিটারেসিটাও কিন্তু থাকা দরকার, খুব বেসিক, মানে তা বলে খুব একটা প্রফেশনাল লেভেলে থাকতে হবে তা না, মানে পেশাদারি, তো যেটাকে পেশাদারি ভিউ পয়েন্ট থেকে থাকতে হবে তা না, কিন্তু প্রতিদিনকার জীবনযাপন করবার জন্য যে বিষয়গুলি লাগে সেটা দরকার আছে।
আমাকে অ্যাওয়্যার হতে হবে আমার এনভায়রনমেন্ট সম্বন্ধে, একটু সবকটাই কিন্তু এখন লিটারেসির মধ্যে পড়ে। তাই লিটারেসি টার্মটা বলতে গেলে ওভার এক্সপ্যান্ডিং আজকের দিনে। তাই লিটারেসি জায়গাটা শুধুমাত্র রিডিং রাইটিং এ আটকে নেই। আচ্ছা, ফিরে এলাম আবার ইলিটারেসি ডেফিনেশনের পরে। ইলিটারেসি আজও ভারতবর্ষে কেন রয়ে গেল, এখনো কেন ইলিটারেসি স্টিল পারসিস্টিং? এখন তো ভারতবর্ষে থাকার কথা ছিল না, অনেকটা এক্সটেন্টে আমরা সেটার গোলকে রিচ করেছি। তা সত্ত্বেও কারণ আমি প্রথমেই বলেছিলাম যখন পড়াতে শুরু করলাম যে আমাদের আগের চ্যাপ্টার ছিল পভার্টি। পভার্টির সঙ্গে ইলিটারেসি ভীষণভাবে রিলেটেড। কেন আমি যদি আমার যদি কোনো মিনস না থাকে, আমি যদি বেসিক প্রতিদিন কি খাবো তাই জানি না, তারপরে তো পড়াশোনা, তারপরে তো বইপত্র জোগাড় করে দিতে পারছি না, স্কুলে পাঠাতে পারছি না, স্কুলের ফিস দিতে পারছি না, স্কুলটা নাম কেটে দিচ্ছে। আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকারের সাহায্য আছে এবং ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন সিস্টেম আছে আপনাদের এই যে 14 ইয়ার্স, এবং শিক্ষা একটা অধিকার, এই বিষয়গুলো হয়েছে, কিন্তু আগে ছিল না। যতদিন ছিল না এই প্রবলেমগুলো রয়ে গেছিল। হওয়ার পরে ব্যাপারটা ডেভেলপ করেছে অনেকটা, আমরা ইলিটারেসি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। ওভার পপুলেশন একটা কারণ, অধিক জনসংখ্যা পরিবারের সাইজ যদি বড় হয়, the family size is more, so you have to more people to feed, more people to look after, more people to give textbooks, more people to give proper educational aids and resources. তো তোমার যদি খুব অল্প ইনকাম থাকে কি করে পারবে, সেখানেও সমস্যা। জেন্ডার বায়াস, এই জায়গাটা আবার সেই প্রবলেম, বারবার করে জেন্ডারের কথাটা যে কেন উঠে আসে, এটা খুব দুঃখজনক। জেন্ডার বায়াসনেস, কেন আমাদের দেশে তো ইনইকুয়ালিটি রয়েই গেছে। মেন উইমেন ইকুয়ালিটি, এখনো পর্যন্ত কত মেয়ে স্কুল যায় না। ফিমেল ইলিটারেসি এখনো রয়েছে। মেয়েদের পড়াশোনা শিখিয়ে কি লাভ? আগেকার দিনে অনেকেই ভাবতেন, আর ভাবতেন যে মেয়েদের তো পড়াশোনা শেখানোর থেকে একটা কথাই ছিল মেয়েদের পড়াশোনা থেকে মেয়েদের বিয়ে দেওয়া ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আজকের যুগে দাঁড়িয়ে বাবা মায়েরা সেটা অনেকটাই অ্যাওয়্যার হচ্ছেন, অনেকেই বোঝেন যে পড়াশোনা সবচেয়ে আগে, পড়াশোনা জীবনে আগে নিজের এস্টাবলিশমেন্ট, নিজের ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা। এবং আমাদের কনস্টিটিউশনে কিন্তু অনেক বছর ধরেই মানে ইরেসপেক্টিভ অফ কাস্ট, জেন্ডার কথাটা বলা আছে। বলা থাকা সত্ত্বেও সবাই কিন্তু এই জেন্ডার বায়াসনেস থেকে মুক্ত হতে পারেনি। মেয়েদের তারপরে এরকম সমাজ ব্যবস্থা আমরা দেখেছি যে মেয়েদের একটা পোর্শন অব্দি পড়ালাম, তারপরে তার একটাই গতি হচ্ছে টু গেট ম্যারিড, বা সে চাকরি করুক, গেট ম্যারিড তো মেয়েটি একটা ছেলেকেই করছে, তার ছেলেটিও তো বিয়ে হচ্ছে, বিয়েটা দুজনেরই হচ্ছে, কিন্তু আমাদের মেইন জায়গাটা থেকে যায় যে একটা জায়গার পর মেয়েটির হলো বিয়ে। সেই জায়গা থেকে আজকের বাবা মারা অনেকটাই চিন্তা ভাবনা অন্যভাবে করেন, আজকে সমাজও অন্যভাবে চিন্তা ভাবনা করেন। জেন্ডার বায়াস বিজনেসের জায়গায় এডুকেশনের অনেক চেঞ্জেস সেইটা ভীষণভাবেই অবজার্ভেবল, কিন্তু আরো অনেক চেঞ্জ আসা দরকার। সেটা যতক্ষণ না আসে আমাদের ইলিটারেসি পুরোপুরি যাবে না। এই জেন্ডার বায়াসনেসের সঙ্গে জড়িয়ে আছে ল্যাক অফ অ্যাওয়ারনেস এন্ড অর্থোডক্স মাইন্ডসেট, এটা আমি অনেকবার বুঝিয়েছি। অনেক জায়গায় এখন যদিও স্কুলগুলো ডেভেলপমেন্ট হয়েছে, প্রপার ইনফ্রাস্ট্রাকচার, ব্ল্যাকবোর্ড, টিচিং এইড, অ্যাবসেন্স অফ প্রপার রিসোর্স পার্সন, এগুলো থাকে না। জেন্ডার বায়াসনেস, ডিসক্রিমিনেশন আছে। তারপরে অনেক সময় ডিসক্রিমিনেশনও হয়, এক তো বাড়ি থেকে পড়তে পাঠানোর প্রবলেম, তারপরে গিয়েও ডিসক্রিমিনেশন, এটাও একটা ব্যাপার। আবার আমাদের ভারতবর্ষে আরেকটা যে আছে, এর সঙ্গে আমি অ্যাড করি কাস্ট ডিসক্রিমিনেশন, এটাও আছে। কাস্ট বেসড ডিসক্রিমিনেশনও আছে, জাতিগত ডিসক্রিমিনেশন, যে জাতিগত ভাবেও অনেক সময় যারা প্রিভিলেজ কাস্ট তারা সুযোগ পেয়েছেন অনেক বেশি। আজকের যে জায়গায় দাঁড়িয়ে যে রিজার্ভেশন ইস্যুসে তারা হয়তো অনেক সুযোগ পাচ্ছেন, কিন্তু অনেকটা এক্সটেন্টই একটা গ্রুপ পিছিয়ে আছেন এখনো, তাদেরকে ডেভেলপমেন্ট করানো দরকার। ল্যাক অফ গভর্নমেন্ট ফান্ডিং, হয়তো ফান্ডিং আরো দরকার আছে অবশ্যই, নাহলে তো প্রবলেমটা কিছুতেই মিট করা যাবে না। তো এগুলোকে মেইনলি কজেস অফ ইলিটারেসি। আর বেসিক জায়গায় তারপরে আরো অনেকগুলো জায়গা বলার আছে, যেমন বাবা মার মধ্যে অ্যাওয়ারনেস কম থাকে, যে ছেলে মেয়েকে পড়াতে হবে, স্কুলে দিতে হবে, এটাই একটা জানা নেই। আবার তারা এরকমও ভাবেন যে বিগার ফ্যামিলি সাইজ তারা নিজেরা
ওয়েলকাম করেন, কারণ তারা মনে করেন যে মোর হ্যান্ডস দ্য মোর উইল বি দ্য ইনকাম। এটা কিন্তু সাংঘাতিক একটা ভুল ভাবনা, কেন মোর হ্যান্ডস মোর ইনকাম, মোর পিপল টু গিভ বেসিক রিকোয়ারমেন্টস, এইটা কিছুতেই মনে রাখতে পারেন। এবং আরেকটা জায়গায় আমরা ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন করার পরও কেন এখনো সবাইকে আনতে পারছি না, ইউনিভার্সাল রিটেনশন করাতে পারছি না স্কুলগুলোতে? কেন অনেকে মনে করে যে 8টা বছর সরকার হয়তো বিনা পয়সায় পড়াচ্ছেন, কিন্তু ওই 8টা বছর যদি তাকে অল্প বয়সী কাজে দিয়ে দেওয়া যায়, সেই কাজটা শিখুক, ভোকেশনাল কাজগুলো শিখুক, তার এই বেসিক পড়াশোনা করিয়ে না করিয়ে তাকে বলছে আমি কাজের জায়গায় দিয়ে দিই। এই মাইন্ডসেট গুলো পরিবর্তন হওয়া ভীষণ দরকার। আরেকটা জিনিস অনেকে খেয়াল রাখেন না, সেটা হচ্ছে জেন্ডার বায়াসনেস। এই জেন্ডার বায়াসনেস ছাড়াও হচ্ছে লার্নিং ডিসেবিলিটি। এই লার্নিং ডিসেবিলিটি কিন্তু অনেক সময় খুব সমস্যা করে, এবং আমরা হয়তো বুঝি না যে বাচ্চাটা লার্নিং ডিসেবিলিটি আছে, কিন্তু লার্নিং ডিসেবিলিটি পড়তে পারছে না বা কিছুই বুঝতে পারছে না, বাড়িতে এসে বকুনি খাচ্ছে, স্কুলে বকুনি খাচ্ছে। এই ইস্যুস গুলো আজকাল মাচ টকড অ্যাবাউট, কিন্তু আরো ওয়াইড স্প্রেড হওয়া দরকার, অ্যাওয়্যার হওয়া দরকার। তাই অনেকগুলো সোশ্যাল ব্যারিয়ার রয়েছে, সেগুলোকে যতক্ষণ আমরা কাটিয়ে তুলতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রবলেম থেকে মুক্ত হতে পারবো না। আরেকটা হচ্ছে অনেক সময় রাফ টেরেইন এবং খুব দূরের স্কুল, এইসব জায়গায় গিয়ে পড়াশোনা করাটা অনেকের পক্ষে কঠিন হয়ে যায়। তার জন্য আজকাল একটা ব্যাপার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। এবং এই ডিজিটালাইজেশনে ভারতবর্ষে কিন্তু আমরা অনেকগুলো স্টেট এবং ইউনাইটেড ইউনিয়ন টেরিটরিজে এই অনলাইন মোড, যেটাকে আমরা প্যান্ডেমিকের সময় দেখেছিলাম, বা ডিজিটাল মিডিয়াম গুলোতে এই যে বিষয় আশয়গুলো, তার ফলে দেখা যাচ্ছে বেশ কিছু স্টেটে আমরা কিন্তু এই ইলিটারেসি ডিজিটালাইজেশন হাইব্রিড মোডে আমরা কিন্তু ভালো সাড়া পেয়েছি। ত্রিপুরা আছে, তারপরে আমাদের এখানে লাদাখ আছে একটা ইউনিয়ন টেরিটরি হিসেবে, তারপরে এরকম আরো, ইনফ্যাক্ট কেরালা তো সব অনলাইন ছাড়া অফলাইনই এগিয়েছিলেন। কিন্তু এই বেশ কিছু স্টেট, যেখানে কিন্তু নর্থ ইস্টে কিছু স্টেটস আছে যেখানে রাফ টেরেইনের জন্য লোকজন স্কুলে যেতে পারে না, তারা এই অনলাইন মিডিয়ামে তারা কিন্তু পড়াশোনা করে তারা কিন্তু ফাংশনাল লিটারেসি যেটা, সেটা কিন্তু অর্জন করতে পেরেছে। তাই এই ফাংশনাল লিটারেসি কিন্তু আজকে ভারতবর্ষে সম্ভব হয়েছে। এই যে ভারতবর্ষের যে লিটারেসি রেট বেড়েছে, তার একটা বড় জায়গা হচ্ছে ফাংশনাল লিটারেসি, যেটাকে আমরা বলি ব্যবহারিক সাক্ষরতা। ব্যবহারিক সাক্ষরতা মানে প্রতিদিনকার জীবনে আমি যাতে আমার জ্ঞানকে বা আমার যতটুকু আমি পড়তে লিখতে জানি সেটা যাতে কাজে লাগাতে পারি, বা আমি যাতে লিগালি অ্যাওয়্যার থাকি, সোশ্যালি অ্যাওয়্যার থাকি, আমাকে যাতে কেউ থ্রেট না করে, কেউ চিট না করে, এই জায়গাগুলো। তো অনলাইন এডুকেশন আমরা একটা মোড হিসেবে দেখছি, যেভাবে আমরা লিটারেসিকে অর্জন করতে পারি। এবং এই কথাটা আমি আগেই বলেছিলাম যে আজকের জায়গায় দাঁড়িয়ে ইলিটারেসি কজেস গুলো যেমন বললাম, এবং আস্তে আস্তে করে যে আমরা লিটারেসিকে দিকে এগোতে পারছি বা লিটারেসি রেটকে বাড়াতে পারছি, তার কারণগুলো বললাম। আর একটা কথাও বলছি যে লিটারেসি কিন্তু একটা টিপিক্যাল ধারণায় আজকে আটকে নেই, ইটস অ্যান ইভলভিং কনসেপ্ট। এই ইভলভিং কনসেপ্ট জায়গাটা কিন্তু একটু এমফাসাইজ করতে হবে। এবার হচ্ছে ওয়েজ টু ইরাডিকেট ইলিটারেসি। এখানে কতগুলো ওয়েজ আছে, যেরকম অনেক রকম ওয়ে আছে। একটা তো গভর্নমেন্ট মেজার্স আছে, সেগুলো আমি যেরকম ছবি দিয়েছি। এখন এই উল্লাস,
আর এখানে দেওয়া আছে NLM, যেটা অনেক পুরনো সাক্ষরতা কর্মসূচি, তার RSLP আছে, তারপরে এই প্রোগ্রামগুলো আছে। এছাড়া একটা ছিল NAP, ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন পলিসি, মানে অ্যাডাল্ট মানে 14 বছর অব্দি তো সরকারের বাচ্চাদের পড়ানোর নিয়ম আছে। 15 বছর বয়স থেকে তো আর তারা সেই আওতায় পড়ছে না, কিন্তু 15 থেকে 35 যে প্রোডাক্টিভ এজ, এদের যাদের স্কুলে যাওয়া হলো না, মানে যারা স্কুল ছুট হলো অথবা ইলিটারেট হলো, দুরকম হতে পারে। দে ক্যান বি ইলিটারেট অ্যান্ড স্কুল ড্রপ আউট, মানে স্কুল ছুট এবং তারা নিরক্ষর। এই দুজনের ক্ষেত্রে তারা যাতে বেসিক রিকোয়ারমেন্ট গুলোকে ফুলফিল করতে পারে, তার জন্য তারা বেসিক পড়াশোনাটা শিখতে পারে, তার জন্য এই বিভিন্ন রকমের সাক্ষরতা কর্মসূচি। একদম লেটেস্টটা হচ্ছে উল্লাস, যেটা লেখা আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইলিটারেসি যে উপায়গুলো আছে, ইলিটারেসি গুলোকে মানে ইলিটারেসির যে বিষয়গুলো রয়েছে এবং সেগুলোকে রিডিউস করার যে ওয়ে আউট গুলো আছে, তার মধ্যে একটা গভর্নমেন্টের বিভিন্ন রকম ইনিশিয়েটিভ। কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে যে এডুকেশনাল বেশ কিছু কমিশনস আছে, যার দ্বারা ওভারঅল ফর্মাল এডুকেশন গুলোকে ডেভেলপ করানোর বিভিন্ন নিয়ম আছে। কোটরি কমিশন দেখি, মুদালিয়ার কমিশন দেখি, রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে। আর লিটারেসি ক্যাম্পেইনের বেসিক জায়গাটা হচ্ছে ফাউন্ডেশন বা ফাংশনাল লিটারেসি, যাতে সে প্রতিদিনকার জীবনে চলতে ফিরতে পারে, বুঝতে পারে, তার জীবনযাত্রাটা যাতে সহজ হয় এবং চারদিকে কি ঘটছে সেটা যাতে সে বুঝতে পারে, তার ফলে সে একটি দেশের একটি প্রোডাক্টিভ ভাবে সে নিজেকে ইনভলভ করতে পারে। এই লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম গুলো বা ইলিটারেসি ইরাডিকেশন প্রোগ্রাম গুলো, এটাই হচ্ছে লক্ষ্য। আচ্ছা, এছাড়া আরো বিভিন্ন ওয়ে হচ্ছে পপুলেশন রিডিউস করা, তারপরে পভার্টি কমানো বা গভর্নমেন্টের যে বিভিন্ন মেজার্স সেটা যাতে সবাই পায় সেটা দেখা, অর্থোডক্স মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা, এগুলো সমস্ত রকম ওয়ে, বিভিন্ন রকম ওয়ে আউট, যার দিয়ে আমরা ইলিটারেসিকে আমরা উই ক্যান কার্ভ। তো এই লিটারেসির পরে আমাদের ফোর্থ চ্যাপ্টার বা ফোর্থ টপিক ইজ দ্য টপিক অন আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। এই বেকারত্ব টপিকটা আমরা তাহলে এবার মুভ করে যাচ্ছি। এবার আনএমপ্লয়মেন্ট বলতে আমরা কি বোঝাই বা কি বুঝি? আনএমপ্লয়মেন্ট বলতে আমরা যে জায়গাটা বুঝি সেটা হচ্ছে যে যখন একটি মানুষের তার অ্যাক্টিভলি সে কাজ খুঁজছে কিন্তু সে কাজ খুঁজে পাচ্ছে না, সেরকম আনএবল টু ফাইন্ড, সেই জায়গাটাকে আমরা আনএমপ্লয়মেন্ট করে থাকি। তার দুটো জিনিস মনে রাখতে হবে। দ্য পার্সন ইজ অ্যাক্টিভলি সার্চিং দ্য ওয়ার্ক, লোকটি কাজটি চাইছে করতে কিন্তু কাজটি পাচ্ছে না, অনেকগুলো কারণে না পেতে পারেন। তার হয়তো যেই নিজস্ব ডিগ্রি আছে সেটার সঙ্গে সেই সময় মার্কেটের যে ডিমান্ড সেটা মিট করছে না, অথবা স্ট্রাকচার সেই সোসাইটির সঙ্গে তার যে যেই চাকরিগুলো করছে সেগুলো সে পাচ্ছে না, এরকম অনেকগুলো কারণ হতে পারে। কিন্তু আনএমপ্লয়মেন্ট বলতে সেই জায়গাটা বোঝাচ্ছে যে তার কিন্তু একটা কাজ খোঁজার ইচ্ছা আছে এবং কাজ খুঁজছে সে, কিন্তু সে কিছুতেই খুঁজে পাচ্ছে না সেটা। আনএমপ্লয়মেন্টকে আর আনএমপ্লয়মেন্টের রেটটাই তাই যে percentage of persons unemployed among the persons in the labor force, এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বের হারের কথা বলা হচ্ছে। এবার আনএমপ্লয়মেন্টকে আমরা নানা রকম ভাবে প্রকার ভেদে বা নানা রকম ভাগ করে দেখতে পারি, ক্লাসিক্যাল, হিডেন, ফ্রিকশনাল, সিজনাল, স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল, এরকম। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন ফর এক্সাম্পল ক্লাসিক্যাল মানে আমি যে ধরনের কাজ খুঁজছি আমি সেরকম ধরনের কাজ পাচ্ছি না। সিজনাল কিছু কিছু জায়গায় হয়, যেমন ট্যুরিজম,
বা এগ্রিকালচার বা এরকম ধরনের জায়গায় যে আমরা কাজ খুঁজছি বা আমাদের একটা টাইমের পরে আর কাজ নেই। ট্যুরিজমে হয় বিভিন্ন জায়গায়, স্পেশালি শীতকালে একটা টুরিস্ট একটা জায়গায় যায়, আহ আবার গরমকালে টুরিস্ট একটা জায়গায় যায়, তো সেই জায়গায় তখন লোকেরা অনেক রকমের কাজ পায় আর কি। আবার একটা হয় যে এগ্রিকালচারাল, মানে রুরাল ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় যেটা, যে আমরা পার্টিকুলার একটা টাইমে কোন একটা পার্টিকুলার ক্রপস গ্রো করছে, একটা পার্টিকুলার টাইমে তার সে অর্থে কোনো কাজ নেই, তখন সে একদমই তার কোনো কাজ খুঁজছে সে, কিন্তু সে তখন সেই মুহূর্তে তার আর কোনো হাতে কাজ নেই। তো এগুলো হতে পারে। এরকম বিভিন্ন রকমের আনএমপ্লয়মেন্টের টাইপস আছে, সেগুলো একটু ভালোভাবে বইতেও আছে। আমি দু একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। এছাড়াও বইতেও খুব সুন্দর করে, প্রতিটা টেক্সট বই খুব সুন্দর করে বোঝানো আছে। সেটা একটু পড়তে হবে মন দিয়ে, কারণ টাইপস অফ আনএমপ্লয়মেন্ট থেকে ছোট ছোট কোয়েশ্চেন আসে, ডেফিনেশন আসতে পারে, এক্সাম্পল আসতে পারে, ডিফারেন্স আসতে পারে। হুম For example, difference between a classical unemployment and seasonal unemployment আসতে পারে, এরকম দিতেই পারে। ডেফিনেশন অফ আনএমপ্লয়মেন্টটা ইম্পর্টেন্ট। এবার কোশ্চেন হচ্ছে যে আজকে ভারতবর্ষে এই যে জুলাই সেপ্টেম্বর অব্দি একটা ভালো দিক হচ্ছে ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট ইন্ডিয়ার কিন্তু ডিক্লাইন করছে বিভিন্ন কারণে, যেহেতু অনেক রকমের জব প্যাটার্নস পাল্টাচ্ছে, তাই রেট রিপোর্ট তাই বলছে। এবার আমরা দেখি যে আনএমপ্লয়মেন্ট যদি কেন হয়, আনএমপ্লয়মেন্ট কজেস গুলো কি, কারণগুলো কি। একটা হতে পারে স্লো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, তাই এমপ্লয়মেন্ট জেনারেশন ঠিক মতো হয় না। ইন্ডাস্ট্রিজ না থাকলে কাজ পাবে কি করে লোকে, সেটা একটা সমস্যা। আবার সেই ওভার পপুলেশন দেখবে, এগুলো খুব ইন্টাররিলেটেড বিষয়। আমি যেটা প্রথম যখন বলতে শুরু করেছিলাম ফার্স্ট ভিডিওটায়, সেখানে আমি যেটা একটা কথা বলেছি যে এই যে আমরা পপুলেশন এক্সপ্লোশনটা বলছি, পপুলেশন এক্সপ্লোশন কিন্তু আমার শুধুমাত্র একটা টপিক হিসেবে আইসোলেটেড ভাবে পড়লে কিন্তু চলবে না। ইট ইজ ওয়ান অফ দ্য রুট কজ অফ আদার প্রবলেমস। আবার ঠিক সিমিলারলি পভার্টি ইজ অলসো as another important cause of other problem. একটার এফেক্ট, আবার একটার কজ। এই ইন্টাররিলেশনশিপটা বারবার কিন্তু মাথায় যেন সেট হয়ে থাকে বোঝানোর, যখন তোমরা পড়বে, তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা খুব হলিস্টিক হবে। তারপরে হচ্ছে ইলিটারেসি, যেটা আমি এক্ষুনি আমার বললাম, নিরক্ষরতা। নিরক্ষরতা থাকলে তো কাজ পাওয়া মুশকিল হবে। আবার নিরক্ষরতা থাকলে কাজ পাওয়া মুশকিল হবে, এখানে একটা কথা বলছি, যদি ভোকেশনাল কাজগুলো শেখে বা হাতে কলমে অনেক রকম মানে কাজ আছে, সেগুলো যদি সে শেখে, তাহলে কিন্তু সে অনেক কাজ পেতে পারে। কিন্তু তাও বেসিক যেই লিটারেসি বলতে যেটা আমরা বুঝি, সেটা কিন্তু প্রত্যেকেরই থাকা দরকার আছে। তারপরে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস অ্যান্ড অ্যাবসেন্স অফ স্কিল লেবার ফোর্স। অনেক সময় কম্পিউটার জানার সময় যেমন দেখা গেছে অনেকে জানতো না, তারা কাজ পাননি, বা তারা জানতেন যারা না, তাদের জায়গায় যারা জানতেন তাদেরকে তখন রিক্রুটমেন্ট করে দেওয়া হয়েছে। এরকম বারবার করে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে একটা ব্যাপার হয়। যেমন এখন একটা লোকের মধ্যে প্রচন্ড একটা ভয় তৈরি হয়েছে যে এআই এর জন্য হয়তো আমরা কাজ হারিয়ে ফেলবো। এটা একটা খুব একটা প্রতিদিনকার একটা আলোচনার বিষয়, কিন্তু ভবিষ্যৎ বলবে সেটা আদৌ হবে কিনা, আর কাজ হারিয়ে ফেলবো কিনা এটা খুব একটা লাইনের মধ্যে বলা যায় না, বা এআই কাজ নিয়ে নেবে কিনা সেটাও বলা যায় না। এই আলোচনাগুলো লোকের মুখে মুখে ফেলে ঠিকই, এবং আতঙ্ক কিছুটা সৃষ্টি করে। তবে এটা ঠিক যে
টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট একটা করে যখন হয় বা সেই পার্টিকুলার কিছু টেকনিক্যাল কিছু স্কিল মানুষ যখন ডেভেলপ করে, দেখা যায় যে সেইটা ডিমান্ড বেশি হলে তখন তার এমপ্লয়মেন্ট জেনারেশনটা বেশি হয়। অনেক সময় দেখা যায় সেই স্কিলটা আরেকজন থাকে না বলে সে হয়তো সেরকম ভাবে জব অপরচুনিটিস পাচ্ছে না বা জব পাচ্ছে না, এটা একটা প্রবলেম। তবে এআই জব নিয়ে নেবে এইটা এখানে কিন্তু খুব একটা এই কথাটা যেটা চলছে সেটা খুব প্রমাণ সাপেক্ষ কথা নয় আর কি। স্লো ইকোনমিক গ্রোথ, দেশের গ্রোথ যদি স্ট্যাগনেন্ট হয় তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। অ্যাবসেন্স অফ লিঙ্ক বিটুইন এডুকেশন আর ইন্ডাস্ট্রিয়াল নিডস, আমি একরকম পড়লাম আমার দেশের ইন্ডাস্ট্রি একরকম করে রিকোয়ারমেন্ট চাইলো, কাস্ট বেসড ডিসক্রিমিনেশন। ভারতবর্ষে কতগুলো সমস্যা একদমই কিছু দিয়ে আর যায় না, সেটা হচ্ছে একটা জেন্ডার, একটা কাস্ট, এই ইস্যুস গুলো কিছু দিয়ে আর যায় না। তো সুতরাং কাস্ট বেসড এই ডিসক্রিমিনেশন, তার ফলে প্রিভিলেজড একরকম কাজ পায়, নন প্রিভিলেজ পায়। আবার রিজার্ভেশনে এখন আবার ঠিক আমরা অন্যরকম একটা রিভার্স অবজারভেশন দেখতে পাচ্ছি। রিজার্ভেশনে থাকছে জেনারেল ক্যাটাগরিতে একরকম রিকোয়ারমেন্ট থাকছে। তো সেই জন্য কাস্ট একটা বড় ফ্যাক্টর আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে। জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার ইনইকুয়ালিটিতে দেখা যাচ্ছে যে সবসময় দেখা যায় যে ফিমেল ফোর্স ইন এমপ্লয়মেন্ট ইজ লেস। গ্রাম কি শহর সেটা কম। আর যদিও আজকে ফেমিনাইজেশন অফ লেবার ফোর্স আমরা দেখতে পাচ্ছি, অনেক মেয়েরাই বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছে, শহরে যাচ্ছে কাজ করতে, বা শহরে মেয়েরা আরো অন্য দেশে যাচ্ছে চাকরি করতে, বা অন্য শহরে যাচ্ছে চাকরি করতে, এই ডেভেলপমেন্ট আমরা দেখছি। কিন্তু তার সত্ত্বেও রেটটা এখনো একটা ফ্যাক্টর হয়ে রয়েছে। জেন্ডার ইনইকুয়ালিটি বা ডিসপ্যারিটির জন্য আনএমপ্লয়মেন্ট একটা লিঙ্ক রয়ে যাচ্ছে। ল্যাক অফ প্রপার ডেভেলপমেন্ট অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এটা খুব দরকার। স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে এই প্রবলেমগুলো থাকতো না। প্লাস আইডলনেস, অ্যাক্সিডেন্ট, এগুলোর জন্য অনেক সময় আনএমপ্লয়মেন্ট করতে থাকে। এবার চলে আসি কজেস এর পরে। এবার চলে আসি কিছু ওয়েজ টু কার্ব আনএমপ্লয়মেন্ট। ওয়েজ টু কার্ব আনএমপ্লয়মেন্টের মধ্যে আমরা যদি এমনি ভাবে দেখি, ওয়েজ অনেক রকমের আছে। যেরকম education is a way, being literate is a way, vocational training is a way, আমরা যদি সেগুলোকে ফলো করি সেগুলো ইয়ে আছে। আরেকটা হচ্ছে যে এগ্রিকালচারাল রিফর্মস, এটা একটা ফ্যাক্টর। তারপরে এগ্রিকালচারাল রিফর্ম একটা ওয়ে। তারপরে গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টস হয়েছে আজকাল, যেমন MGNREGA, ওই 100 days ওয়ার্ক প্রোগ্রাম 2005 রিনিউ করা হয়েছিল। তারপরে স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট এরিয়া এই স্কিম গুলো। বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে রেজুভিনেট করা, বা খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ গুলোকে ডেভেলপ করা, প্রজেক্ট বিশ্বকর্মা, এই প্রজেক্টস গুলো দিয়ে ওই লোকাল আর্টিসানসদের তাদের ডেভেলপমেন্ট করানো, যাতে তারা ঠিক মতো কাজ পায়। এগুলো অনেক রকম গভর্নমেন্ট মেজার্স আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও প্রধানমন্ত্রীর অনেকগুলো যোজনা আছে, স্টেট গভর্নমেন্ট লেভেলের অনেক যোজনা আছে, যেগুলোর মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেশন করার চেষ্টা চলছে, এবং অনেক ক্ষেত্রে সেগুলো সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হচ্ছে। তো এবার এই প্রোগ্রামস বা এই প্রজেক্ট, এই যোজনাগুলো ভালোভাবে দেখার দরকার রয়েছে। তো আমরা এবার একটু দেখে নিই যে আমাদের এই ইলিটারেসি আর আনএমপ্লয়মেন্ট থেকে কোন এরিয়াস গুলোকে কিভাবে আমাদের একটু পড়তে হবে। আমরা তো এই ডিসকাশনটা করলাম,
মানে এরিয়াস বা আউটলাইন গুলো দিলাম, এই আউটলাইনের পরে কোন কোন এরিয়া গুলোকে পড়তে হবে সেই জায়গাটা আমাদের একটু দেখে নিতে হবে। এরকম যেমন ডিফাইন আনএমপ্লয়মেন্ট, ডিফাইন ইলিটারেসি, এই কোয়েশ্চেন্স গুলো আসতে পারে অ্যাজ পার ইউনেস্কো। কোয়েশ্চেন গুলো 2 মার্কসের, খুব ইম্পর্টেন্ট। যেরকম লেখা আছে ইজ ইলিটারেসি, why is illiteracy like an evolutionary concept, কেন এইটা ইভলভ করছে এই কনসেপ্টটা, মানে শুধুমাত্র যেটা আমি বোঝালাম যে ডিজিটাল মানে এমনি লিটারেসিতেই হচ্ছে না, ডিজিটাল, ফিনান্সিয়াল, এগুলো ফ্যাক্টর। রাইট 3 causes of illiteracy in India, ডিসকাস about the উল্লাস প্রোগ্রাম, জাস্ট প্রোগ্রাম মানে নিলাম, ওই যে দেখালাম তোমাদের লোগো গুলো সেইগুলো। এছাড়া আর বেশ কিছু প্রোগ্রাম আছে, এনইপি, অ্যাডাল্টকে এডুকেট করা, ঠিক আছে, এই প্রোগ্রাম গুলো আছে। তারপরে বিভিন্ন রকমের ওই মেজার্স আছে গভর্নমেন্টের, যার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের মানে লিটারেসি বুস্ট আপ করতে পারি এবং ইলিটারেসিকে আমরা ইরাডিকেট করতে পারি। ইন জেনারেল ইরাডিকেশন অফ ইলিটারেসি কিছু কোয়েশ্চেন হতে পারে 2 মার্কসের অথবা 3 মার্কসের হতে পারে। আর এইটাতে লং কোয়েশ্চেন দেখালাম যে এলএকিউ কিরকম হতে পারে। তারপর রাইট এ ব্রিফ নোট অন এনইপি দিয়েছি, শর্ট কোয়েশ্চেন ওই 80 মার্কস, 80 ওয়ার্ডস এর মধ্যে 3 marks a question. How has digitalization process helped to eradicate illiteracy from our country? যেটা আমি এক্সাম্পল বোঝাচ্ছিলাম যে ত্রিপুরা, তারপরে লাদাখ, এইসব জায়গায় বোঝাচ্ছিলাম যে কি করে হাইব্রিড মোডে বা যেসব জায়গায় রাফ টেরেন, যেখানে টেকনোলজিক্যাল, যেখানে লোকেরা অনেক ডিস্টেন্সের জন্য পড়তে লিখতে পারেন না, সেরকম জায়গায় লোকেরা কি করে এই ডিজিটালাইজেশন প্রসেসে আজ লিটারেসি এই ডেভেলপমেন্টটা করতে পেরেছেন। তো এগুলো এই কোয়েশ্চেন্স গুলো খুব ভাইটাল। এছাড়াও এরকম কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ আনএমপ্লয়মেন্ট, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ইলিটারেসি। যেমন আমি যদি পড়তে লিখতে না পারি তাহলে আমার কি কি কনসিকুয়েন্স হতে পারে? প্রথমত আই হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স, দেয়ার ক্যান বি ইনক্রিজিং ক্রাইম রেট। তারপরে ধরো ফর এক্সাম্পল দেয়ার পভার্টি, এডুকেশনের যে এনলাইটেনমেন্ট এফেক্টটা সেটা দ্যাট উইল নট বি শাওয়ার্ড অন দ্য পিপল। Then there will be personal issues. People will think that when I don't know how to read and write, they will take me for granted. They will take me for granted. এবং they can also take the advantage of it. এরকম অনেকগুলো ইলিটারেসির ইম্প্যাক্ট বা কনসিকুয়েন্সেস, এগুলো থেকেও কোয়েশ্চেন আসতে পারে। বা ছোট ছোট কোয়েশ্চেন এরকম আসতে পারে, ইম্প্যাক্ট তো বড় কোয়েশ্চেন 3 মার্কসের অথবা 6 মার্কসেও দিতে পারে, যদি কেউ দিতে চান দিতে পারেন। কিন্তু এর থেকেও বড় জায়গা হচ্ছে যে এই ছোট ছোট প্রশ্নগুলো, এই এনইপি বা এনএলএম বা উল্লাস, এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন বা একটা দুটোর মানে ওয়ে টু কার্ব illiteracy বা 1 or 2 ways to reduce unemployment problem, এই কোয়েশ্চেন্স গুলো ছোট ছোট 2 মার্কসে 3 মার্কসে পাওয়া যেতে পারে, অথবা 6 মার্কসের মধ্যে একটা পার্ট কোয়েশ্চেন পেতে পারি। তো এই জায়গাগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে। আমি বারবার একটা কথা বলছি, ধর ফর এক্সাম্পল আমি শিখিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল কজেস অফ ইলিটারেসি, ইম্প্যাক্ট অফ ইলিটারেসি। কজ অফ ইলিটারেসি দিয়ে আমি 6 মার্কসের কোয়েশ্চেন হতে পারে, আবার কজেস অফ ইলিটারেসিকে আমি 3 মার্কস দিয়ে তার সঙ্গে কনসিকুয়েন্সেস অফ ইলিটারেসি পার্ট কোয়েশ্চেন হিসেবে জুড়ে দিয়ে একটা 6 মার্কসের কোয়েশ্চেন দিতে পারি, অথবা দুটোকে আলাদা করে 3ও আসতে পারে, বা তার থেকে দুটো অপশন বার করে 2 মার্কস হতে পারে। মানে কিভাবে কোয়েশ্চেন তৈরি করতে নিজেরাও তোমরা বাড়িতে পারো সেটাও জেনে নিতে পারো এখান থেকে। স্কিল ইন্ডিয়া, হোয়াট ইজ স্টার্ট আপ ইন্ডিয়া, ভীষণ দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরকম নতুন স্কিম, এনএলএম, এনইপি, এই কোয়েশ্চেন গুলো ছোট ছোট কিন্তু স্কিম গুলো তোলে। প্রজেক্ট বিশ্বকর্মা কি, স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করিয়ে আমার কি হবে? ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট রেটে ফিমেল আনএমপ্লয়মেন্ট স্টিল ইট ইজ অন দ্য লোয়ার সাইড। একটা কোয়েশ্চেন, এক্সপ্লেইন কেন এখন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষে তো নারীদের এখনো বেকারত্বের হার বেশি।
বা ওই যে বললাম যে বেকারত্বের প্রশ্নের ক্ষেত্রে টাইপস গুলো থেকে কিছু প্রশ্ন আসতে পারে, রেমেডিস থেকে কোয়েশ্চেন আসতে পারে, রেমেডিস গুলো লং কোয়েশ্চেন আসতে পারে বা দুটো পার্ট কোয়েশ্চেনে কজেস এন্ড রেমেডিস হতে পারে, কনসিকুয়েন্সেস এন্ড কজেস হতে পারে। এরকম ছোট ছোট প্রশ্ন বা একটা বড় প্রশ্নকে ভেঙে ছোট প্রশ্ন আসার চান্স রয়েই গেছে আর থাকবেও। তো এইগুলো একটু খেয়াল রেখে আমাদেরকে সকলকে পড়তে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আনএমপ্লয়মেন্টের ওপর আর ইলিটারেসির ওপর ডিসকাশন। এই ভিডিওটা একটু প্রপার ওয়েতে সবাই একটু ফলো আপ করবে। এবং একটা জিনিস বারবার করে বলে রাখছি যে আমাদের এই যে প্রবলেমস গুলো পড়ালাম, এই প্রবলেমস গুলোর যেরকম লং কোয়েশ্চেন আছে, তার ছোট ছোট যে প্রশ্নের পার্টস গুলো আছে সেগুলো কিন্তু ভীষণ ভাবে ভাইটাল। যেমন MGNREGA কি, এটা একটা 3 মার্কসে দিতে পারে, এটা 2 মার্কসে দিতে পারে। আর শুধুমাত্র খুব ফ্ল্যাট কোয়েশ্চেন আসবে তাই না, মানে এইটার মানে কি, বা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কিছু ডিপ থট বা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কনসেপ্টটা তুমি বুঝেছো কিনা, এইটাও এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে মানে পরীক্ষায় ক্ষেত্রে। তাই যখন কোনো সাবজেক্টকে পড়বে, টপিক গুলোকে পড়বে, ইন ডেপথ অ্যানালিসিস করে সেগুলো পড়বে এবং রিজনিং, প্রত্যেকটা কারণ কেন কোন আসছে, কি কারণে কোনটা হচ্ছে, এইটা বারবার করে এই লিঙ্ক গুলোকে জানতে চেষ্টা করবে। যেমন একটা কোয়েশ্চেন আরেকটা বলে দিই, যে ইলিটারেসি ইজ associated with poverty, explain, 3 marks. এটা আন্ডারস্ট্যান্ডিং এর কোয়েশ্চেন। লিটারেসি হেল্পস ইন সোশ্যাল প্রোগ্রেস, এটাও বেশ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডিপ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, 3 মার্কস। ওই 3 মার্কস 80 ওয়ার্ডস ভেবে মোটামুটি করে 80 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। বেসিক কি পয়েন্ট গুলোকে দিয়ে লিখতে হবে, খুব বেশি যে বিরাট বড় প্যারাগ্রাফ আমাকে লিখতে হচ্ছে তা নয়, আমাকে জাস্ট বেসিক জায়গাটাকে স্টেট করতে হবে। তো এইভাবে আমরা 4টে টপিক বা 4টে চ্যাপ্টারকে প্রায় পড়ে ফেললাম। আগের ভিডিওগুলোতে তোমরা পপুলেশন দেখেছো, পভার্টিটা দেখেছো, এই ভিডিওটায় ইলিটারেসি এবং আনএমপ্লয়মেন্ট নিয়ে ডিসকাশন দেখলে। তো আজকে এই অবধি, আবার আমাদের সময় হলে আমরা আবার অন্য নতুন টপিকে ডিসকাশন করতে পারবো। তো এগুলো বিগিনিং, আমরা টপিকগুলোকে ক্রনোলজিক্যালি যাব, যাতে চেষ্টা করবো ক্রনোলজিক্যালি যাওয়ার, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। So we have completed 4 chapters here in the videos. নমস্কার।